মডার্ন যুগের শেফ মেয়েটি টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে। তার রান্নার জাদুতে সে কি পারবে সকলের মন জয় করতে? সেই নিয়ে মজাদার হিস্টোরিক্যাল একটা ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ডেজিকে দেখতে পাই, এবং ডেজিকে আমরা মডার্ন যুগে বা প্রাচীন যুগে না, তাকে আমরা দেখতে পাই আফটার লাইফে। মানে মডার্ন যুগে মারা যাওয়ার পর সে পৌঁছে গেছিল সেই জায়গাতে যেখানে কিনা বিচার করা হতো এরপর সেই মানুষের আত্মাগুলি কোথায় যাবে। এবার সেখানে যে হিসেব রক্ষক ছিল তাকে ডেস তো চিৎকার করে বলে ওঠে যে তোমরা এত বড় ভুল কি করে করতে পারলে? আমার সবে 20 বছর বয়স, আমার কি এখনই মরে যাওয়ার বয়স হয়েছে নাকি? এবং তারা বলে ওঠে যে দেখো, আমাদের একটা ভুল হয়ে গেছে। আসলে তোমার নামেই অপর একটা বুড়ি মহিলা ছিল যার বয়স ছিল 90 বছর। তাকে তুলতে গিয়ে আমরা তোমাকে তুলে ফেলেছি, মানে তোমাকে আর কি মেরে ফেলেছি। কিন্তু তার ক্ষতিপূরণ হিসেবে আমরা তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিতে পারি। তোমাকে আমরা অন্য একটা জায়গায় জন্ম দিতে পারি। এবার ডেজি তো বলে ওঠে যে কোথায় জন্ম দেবে? এবং সেই লোকটি বলে যে প্রাচীন কালের কোনো একটি বড়লোক পরিবারে, যেখানে তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি একদম রানীর মতো পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। এবার ডেজি তো এই কথা শুনিয়ে মনে মনে খুব খুশি হয় যে যাক, তাকে আর কষ্ট করে রান্না করে পয়সা উপার্জন করতে হবে না। এখন থেকে সে একদম বড়লোক বাড়ির বড়লোক মেয়ে হয়ে থাকবে। ডেজি বলে ওঠে যে আচ্ছা, এই প্রাচীনকালের ডেজি এর কি কোনো বয়ফ্রেন্ড আছে? এবং লোকটি জানায় যে না, সেরকম কোনো ব্যাপার না, সে এখনো 20 বছর পার করেনি। ডেজি বলে ওঠে যে আচ্ছা, যদি এমন হয় যে আমার সেখানে ভালো লাগলো না, তাহলে কি হবে? এবং লোকটি বলে যে তাহলে তোমাকে আবার আমরা ফিরিয়ে এনে ধরে নাও, তোমাকে আমরা একটা ট্রায়াল অফার দিয়ে পাঠালাম। এবার ডেজি তো তখনই আচ্ছা বলে আবার একটা প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু আফটার লাইফে সেই হিসাব রক্ষক তাকে লাথি মেরে প্রাচীনকালে পাঠিয়ে দেয় যে অনেক হয়েছে তোমার প্রশ্ন, তোমার এই ফালতু প্রশ্ন আমি আর শুনতে পারছি না। আর এটা কোনো ট্রায়াল না, তোমাকে এবার ওখানেই থাকতে হবে। এবার ডেজি পৌঁছে যায় প্রাচীনকালে ডেজির দেহে, এবং ডেজি সেখানে পৌঁছেই অনুভব করতে পারে যে তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। ডেজি বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, এবং ডেজি সেখানে তাদের বাড়ির খাস কর্মচারী অর্থাৎ তার ন্যানিকে দেখতে পায়। এবং সেই সময় ডেজির পেটে ব্যথা হচ্ছিল কারণ তার প্রসব যন্ত্রণা উঠেছিল, এবং ডেজি একটি সন্তানের জন্ম দেয়। এবার আমরা অপরদিকে এই সাম্রাজ্যের যে মহারাজ অর্থাৎ লিয়ামকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে লিয়াম তার ইউনাক শু এর সাথে কথা বলছিল। লিয়াম বলে ওঠে যে তোমাকে আমি যাকে খোঁজার কথা বলেছিলাম তাকে কি খুঁজে পেয়েছো? এবং ইউনাক শু তো বলে ওঠে যে না মহারাজ, আমি সত্যি কোনো কাজের না, তাকে এখনো আমি খুঁজে পাইনি। লিয়াম তো বলে ওঠে যে তাড়াতাড়ি তাকে খুঁজে বার করো। আচ্ছা, মা কি আজকে কিছু খেয়েছে? এবং ইউনাক শু জানায় যে না, রাজমাতা আজকেও তেমন কিছুই খায়নি, সে কেবলমাত্র একটু স্যুপ খেয়েছে। কিন্তু রাজমাতার জন্য আমরা কিছু নতুন রাঁধুনির আয়োজন করছি, আশা করছি তারা এসে ভালো কিছু রান্না করতে পারবে, যার ফলে রাজমাতার এই অরুচি ঘুচে যাবে। এবং লিয়াম তো বলে যে ঠিক আছে, তাড়াতাড়ি সেই কাজই করো। অপরদিকে আমরা দেখতে পাই ডেজিকে, এবং ডেজি তো সন্তানের জন্ম দেওয়ার পর অত্যন্ত অসুস্থ বা দুর্বল হয়ে পড়েছিল, এবং সে রেস্ট নিচ্ছিল। কিন্তু তখনই তার ন্যানি তাকে ডেকে ওঠায় যে ডেজি, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমার সন্তানকে ওরা কেড়ে নিয়েছে। এবং ডেজি তো হুড়মুড় করে উঠে পড়ে যে কোথায় আমার সন্তান? আমরা দেখতে পাই ডেজির বাবা মিনিস্টার গুকে, এবং তার দ্বিতীয় পক্ষের পত্নী অর্থাৎ ডেজির সৎ মাকে আমরা দেখতে পাই। ডেজির সৎ মা তো মিনিস্টার গুকে বলে ওঠে যে দেখো, তোমার মেয়ের এখনো বিয়ে হয়নি, আর সে অলরেডি একটা সন্তানের জন্ম দিয়ে দিল। এটা যদি চারিদিকে রটে যায় তাহলে তো তোমার নাম খারাপ হবে। এতদিন তুমি কাজ করে যে সম্মান অর্জন করেছো সেই সব নষ্ট হবে। এই সন্তানটাকে আমাদের শেষ করে দেওয়াই ভালো হবে। চলো এই কুয়োতে এই বাচ্চাটাকে ফেলে দিই। এবং মিনিস্টার গুয়ের তো নিজস্ব কোনো বুদ্ধি ছিল না, তাই সে তার দ্বিতীয় পত্নীর কথাতেই একদম রাজি হয়ে যায় যে ঠিক আছে, এই বাচ্চাটাকে আমরা খতম করে দেব। কিন্তু তখনই সেখানে ডেজি এবং তার ন্যানি চলে আসে। ডেজি বলে ওঠে যে আমার সন্তানকে একদম কিছু করবে না। তার বাবা তো বলতে থাকে যে কিসের সন্তান? যে সন্তানের বাবার কোনো ঠিক ঠিকানা নেই, তার আবার কিসের সন্তান? আর তাছাড়া আমি তোমার বাবা, আমি যা বলবো সেটাই হবে। এবং ডেজি তো একদম মুখ ভেটকে দেয় যে কি, এইটা আমার বাবা? অন্তত একটা ভালো বাবা পেলেও কাজে দিত। এবং ডেজি তার সন্তানকে ন্যানের হাতে দিয়ে বলে যে তোমরা এখান থেকে চলে যাও।
এবার আমরা দেখতে পাই যে মিনিস্টার গুয়ের দ্বিতীয় পত্নী তো মিনিস্টার গুকে নানা রকমভাবে ম্যানিপুলেট করছিল যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি তোমার সাথে থাকবো না ইত্যাদি ইত্যাদি। এবং মিনিস্টার গু বলে ওঠে যে ডেজি, তুমি যদি এই সন্তানকে এখানে রাখতে চাও তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বার করে দেব। এবং ডেজি বলে যে ঠিক আছে, তাহলে আমি নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এবং এই বলে ডেজি তার সন্তানকে নিয়ে এবং ন্যানিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার ডেজি তো তখনই ন্যানিকে জিজ্ঞাসা করে যে ন্যানি, তোমার তো নিশ্চয়ই কিছু ধন সম্পত্তি রয়েছে তাই না? ডেজি ভাবছিল যে এবার হয়তো তার বড়লোকিপনার জীবন শুরু হবে, কিন্তু ন্যানির কাছে কি করে টাকা থাকবে, সে তো এই বাড়ির দাসী ছিল। এবং ডেজি বুঝতে পারে যে তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সে বড় লোক নয়, বরং একেবারেই গরিব হয়ে পড়েছে। ডেজি তো আকাশের দিকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলে ওঠে যে তোমরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি ভাবতে পারিনি। কিন্তু এখন আর কিছুই করার ছিল না। এবার ডেজি ভাবে যে সে কি করবে, তার কাছে কোনো পয়সা নেই কিন্তু তার সন্তানকে তো তাকে মানুষ করতে হবে। ডেজির একটা স্কিল তো ছিলই যে সে একজন শেফ ছিল, তাই ডেজি ভাবে যে সে রান্না করেই পয়সা কামাবে। কিন্তু দুপা গিয়েই ডেজি অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ আগের দিনই ডেজি একটা সন্তানের জন্ম দিয়েছে। এখন অন্ততপক্ষে ১ মাস তার তো রেস্ট দরকার। এবং ন্যানি ডেজিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এবার আমরা ১ মাস পরের দৃশ্য দেখতে পাই। ডেজির রেস্টেরও ১ মাস হয়ে গেছিল এবং তার সন্তানেরও ১ মাস বয়স হয়ে গেছিল। এবং ডেজি তো এই কদিন ন্যানির বাড়িতেই থাকছিল। ডেজি বলে ওঠে যে ন্যানি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সাহায্য করার জন্য। এবং ন্যানি তো তাকে বলে যে তোমার মা মৃত্যুর আগে আমাকে অনেক সাহায্য করেছে, তোমাকে যে এইটুকু সাহায্য আমি করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি যে সন্তানের জন্ম দিলে সেটার বাবা কে? এবং ডেজি তো অনেক ভেবেও মনে করতে পারে না যে তার সন্তানের বাবা কে। এবং তখনই ডেজির বাড়িতে ওই ন্যানির একজন প্রতিবেশী আসে এবং সেই প্রতিবেশী দেখায় যে তার হাতটা একটু পুড়ে গেছে, কিন্তু তাকে রাজবাড়িতে রান্নার কাজের জন্য ডাকা হয়েছিল। এবং সে বলে ওঠে যে ন্যানি, তুমি আমাকে একটু সাহায্য করবে, তাহলে যে টাকাটা বা যে পুরস্কারটা আমরা রাজবাড়ি থেকে পাবো সেটা আমরা দুজনে ভাগ করে নেব। এবং ডেজি তো বুঝতে পারে যে এটাই হচ্ছে তার কাছে সুবর্ণ সুযোগ। সে তো খুব ভালো একজন মডার্ন যুগের শেফ ছিলই, তাই সে এই রান্না করে পুরস্কারটা জিততে পারলে তার আর টাকার কোনো চিন্তা থাকবে না। ডেজি বলে ওঠে যে আমি আমি রান্না করব। এবার ন্যানি তো বলে যে ডেজি, তুমি তো কোনোদিন রান্না করোইনি, তুমি আবার কবে থেকে শেফ হয়ে গেলে? ডেজি বলে যে আমার মা আমাকে বলতো যে আমার মধ্যে রয়েছে প্রাচীনকালের রান্নার দেবীর ক্ষমতা। ন্যানি বলে ওঠে যে তোমার মা, কিন্তু তোমার যখন ২ বছর বয়স ছিল তখনই তো তোমার মা মারা গেছে, তাহলে সে আবার কবে এই কথা বলল? এবার ডেজি তো বলে যে আরে ওসব কথা বাদ দাও। এবার সে ওই প্রতিবেশীর সাথে তার রান্নাঘরে যায়। ডেজি এখন যে রান্নাটা করবে সেটা বলা যায় একটা ট্রায়াল রান্না ছিল। এটা যদি ইউনাক শুয়ের পছন্দ হয় তাহলে ডেজি রাজমাতার জন্য রান্না করার সুযোগ পাবে। আমরা দেখতে পাই যে ডেজি তো মাংস দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার করে দারুণ একটা পদ বানায় এবং সেটা খেয়ে ইউনাক শুয়ের তো দারুণ লাগে। ইউনাক শু বলে যে ঠিক আছে, তুমি সিলেক্টেড, তোমাকে আমি রাজপ্রাসাদের রন্ধনাগারে নিয়ে যাব। এবং আমরা দেখতে পাই ডেজিকে রাজপ্রাসাদে নিয়ে আসা হয়। কিন্তু এখানে ডেজি একমাত্র ছিল না যে রান্না করবে। ডেজির সাথে অপর দুজন রাঁধুনিও ছিল, যাদের একজনের নাম ছিল চেরি এবং অপরজনের নাম ছিল অ্যাঞ্জেলিকা। এবার ইউনাক শু তো তাদের বলে যে তোমরা এখন কি রান্না করবে সেটা কিন্তু খুব ভেবেচিন্তে, কারণ এর ওপর নির্ভর করছে তোমাদের গরদান থাকবে কিনা। এবার চেরি এই রান্নাঘরের সমস্ত রকমের ডিমসম, মোমো এইসব বানানোর দায়িত্বে ছিল এবং সে তো ডেজিকে দেখেই তার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসে। কিন্তু অ্যাঞ্জেলিকা খুব একটা সুবিধার ছিল না। অ্যাঞ্জেলিকা বলে ওঠে যে তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি নিজে আজ অব্দি ভালো কিছু খাওয়া দাওয়া করেছো। মনে রাখবে এটা কিন্তু তোমার গ্রামের কিচেন নয়, এটা রাজপ্রাসাদের রান্নাঘর, তাই কি করবে সেটা ভেবে চিন্তে করবে। এবার ডেজি তো বলে যে আমি কি ওকে রাগানোর মতো কিছু করেছি নাকি। এবং চেরি তখনই জানায় যে আসলে এর আগে মাংস রান্নার দায়িত্বে অ্যাঞ্জেলিকাই ছিল, কিন্তু এখন তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ডেজিকেই মাংস রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই জন্য অ্যাঞ্জেলিকা ডেজির ওপর একটু চটে রয়েছে।
এবং অ্যাঞ্জেলিকাকে এখন মাছ, ক্র্যাব এই জাতীয় সিফুড জাতীয় রান্নাগুলি করতে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেলিকা একটি ক্র্যাব নিয়ে বলে যে, "আমি আজকে যে রান্নাটা করব, সেটা থেকে ভালো তুমি কখনোই করতে পারবে না।" এবার চেরি তো বলে ওঠে যে সত্যি অ্যাঞ্জেলিকা ক্র্যাব কঞ্জি বানায় এবং এই কঞ্জিটা খেতে খুবই টেস্টি হয়। এবার ডেজি তো তখনই জিজ্ঞাসা করে যে, "আচ্ছা, রাজমাতার যে অরুচি হয়েছে, সেটার কি, কি লক্ষণ বা সিম্পটম আমাকে একটু বলো তো?" চেরি জানায় যে রাজমাতার কিছু খেতে তেমন ইচ্ছা করছে না। তাছাড়া তার পেটও একটুখানি ব্যথা ব্যথা রয়েছে এবং তার এনার্জিও খুবই লো রয়েছে। এই ধরনের সিমটম। এবং ডেজিকা তখনই মনে মনে ভেবে নেয় যে সে কি রান্না করবে। আঞ্জেলিকা তো তখনও ডেজিকে বলতে থাকে যে এখনো তোমাকে আমি সুযোগ দিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, তাহলে তুমি বেঁচে গেলে বেঁচে যেতেও পারো। রাজমাতা আমার এই ক্র্যাব কঞ্জি খেতে ভীষণ ভালোবাসতো। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে আমার উত্তরটা তো তুমিই দিয়ে দিলে। রাজমাতা তোমার খাবারটা খেতে ভালোবাসতো, এখন কিন্তু আর বাসে না। এবং সে তো চেরিকে বলে যে চেরি, আমার জন্য একটু হাঁসের মাংস নিয়ে আসো। এবং আমরা দেখতে পাই যে ডেজি ওই হাঁসের মাংস দিয়ে ভীষণই লাল লাল ঝাল ঝাল একটি রান্না করে, যেটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছিল। এবার অ্যাঞ্জেলিকা তো বলে ওঠে যে রাজমাতা এমনিতেই অসুস্থ, তার পেটে নাকি ব্যথা করছে, আর তুমি তার জন্য এরকম ঝাল ঝাল লাল লাল রান্না করেছো। আমার তো মনে হয় তুমি আমার পথটা আরো সহজ করে দিলে। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে তোমার এই ক্র্যাব কঞ্চি থেকে যে আষ্টে গন্ধ বেরোচ্ছে, আমার মনে হয় না রাজমাতা ওটা কোনোদিনই খাবে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজমাতার খাস কর্মচারী হাজির হয় এবং সে বলে ওঠে যে রাজমাতার রান্না পছন্দ হয়েছে এবং রাজমাতা আজকের শেফকে পুরস্কৃত করতে চায়। এবার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলিকা এগিয়ে যায়, কারণ সে তো জানতোই যে পুরস্কারটা সেই পাবে। এবং রাজমাতার খাস কর্মচারী তো বলে ওঠে যে ওই ঝাল ঝাল খাবারটাকে রান্না করেছিল। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে ওটা আমি রান্না করেছিলাম। অ্যাঞ্জেলিকা বলে ওঠে যে কিন্তু রাজমাতা কি আমার খাবারটা খাননি? ওই ক্র্যাব কঞ্জিটা ওনার ভালো লাগেনি? এবং রাজমাতার কর্মচারী বলে ওঠে যে কি, ওই খাবারটা তুমি রান্না করেছিলে? রাজমাতা ওটা খেয়ে প্রায় বমি করে দিত, তোমাকে এক্ষুনি এই রান্নাঘর থেকে বের করে দেয়া হবে। এবং অ্যাঞ্জেলিকাকে তো সঙ্গে সঙ্গে গা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয়। এবার ডেজি তো রাজমাতার কাছে যায় এবং রাজমাতা বলে ওঠে যে এতদিন ধরে সবাই আমাকে খালি স্যুপ আর হালকা হালকা খাবার দিচ্ছিল, কিন্তু তুমি আমার জন্য ভীষণই স্ট্রং ফ্লেভারের ঝাল ঝাল স্পাইসি খাবার বানিয়েছো। সত্যি এটা আমার খুবই ভালো লেগেছে। এবং ডেজি তো রাজমাতাকে এক্সপ্লেন করে যে কেন সেই খাবারটা বানিয়েছে, কারণ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কোনো না কোনোভাবে রাজমাতার অ্যাপেটাইটকে আরো ভালো করবে। এবং কথা বলতে বলতেই সেখানে মহারাজ লিয়াম হাজির হয়। এবার লিয়ামকে দেখে ডেজি তো সঙ্গে সঙ্গে আবার মাথা ঝুঁকিয়ে বউ করে। রাজমাতা লিয়ামকে বলে যে লিয়াম, আজকে সত্যিই আমরা একজন ভালো শেফ খুঁজে পেয়েছি, তার রান্না খেয়ে আমার খুবই ভালো লেগেছে, তুমিও তার রান্না ট্রাই করে দেখো। এবং লিয়াম তো বলে ওঠে যে কে তুমি, মুখটা তোলো। এবং ডেজি মুখ তুলতেই লিয়াম তাকে চিনতে পারে। এবং লিয়ামের মনে পড়ে যায় 10 মাস আগের একটি রাতের কথা, যেখানে লিয়াম একটি টেম্পেলে গেছিল। সেই টেম্পেলে ডেজি তার মায়ের জন্য প্রে করছিল। কিছু দুষ্কৃতীরা তখন লিয়ামকে একটি ওষুধ খাইয়ে দিয়েছিল, যার ফলে সে প্রচন্ড উত্তেজিত ছিল। সে ডেজিকে বলেছিল যে এখনই এখান থেকে বেরিয়ে যাও, এবং ডেজি বেরিয়েও গেছিল। কিন্তু কিছুক্ষণ পর ডেজি আবার ফিরে এসেছিল এবং তার আর ডেজির মধ্যে সম্পর্ক হয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে ডেজির সন্তানটা আসলে কার ছিল। এবার লিয়াম তো বলে ওঠে যে কি ব্যাপার, তুমি কি আমাকে চিনতে পারছো না? ডেজি তো বলে ওঠে যে মানে চিনতে তো পারছি, আপনি এই সাম্রাজ্যের মহারাজ। লিয়াম তো তক্ষুনি তার কাছে নেমে আসে এবং সে বলে যে তাই, তাহলে তোমার কাছে একটু এগিয়ে আসি, এবার বলো তো ভালো করে আমার মুখটা দেখতে পাচ্ছো? এবং ডেজি তো বলে ওঠে যে হ্যাঁ, মানে আমি এর আগেও একবার আপনাকে দেখেছিলাম, আপনি তখন একটা প্রসেশন নিয়ে যাচ্ছিলেন, তার চেয়ে বেশি আমার কিছু মনে নেই। আসলে ডেজি তো প্রচন্ড ভয় পাচ্ছিল যে এখনই মনে হয় তার সন্তানের কোনো বিপদ হবে বা তার কোনো বিপদ হবে। এবং তার তো প্রচন্ডই হাঁটু কাঁপছিল, সে তো ভয় পেয়ে একদমই সেখানে বসে পড়ে। লিয়াম বলে ওঠে যে তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এবং ডেজি বলে যে না না, ভয় পাবো কেন? এবং লিয়াম বলে ওঠে যে তাহলে তোমার হাঁটু কাঁপছে কেন? এবার রাজমাতা তো তখনই বলে যে লিয়াম, বুঝতেই তো পারছো যে মেয়েটা এত নরম মনের, কেন শুধু শুধু ওকে ভয় দেখাচ্ছ? ওর জন্য আমি বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছি, সেই পুরস্কার দেওয়ার জন্যই আমি ওকে ডেকেছি। এবার লিয়াম তো তখনই বলে ওঠে যে তুমি রান্না করতে ভালোবাসো?
এবং লিয়াম বলে ওঠে যে ইউনাকসু, মেয়েটাকে এক্ষুনি আমাদের রাজকীয় রান্নাঘরে নিয়ে যাও। রান্না করতে যখন ও ভালোই পারে তাহলে আজকেও আমার জন্য রান্না করবে। আর যদি সেই রান্না আমার ভালো না লাগে তাহলে ওর গর্দান আমি নিয়ে নেব। আর তা না চাইলে ও সত্যি কথাটা আমার কাছে স্বীকার করতেই পারে। এবার ডেজি তো কোন দিকে যাবে সে বুঝতে পারছিল না। সে তো রান্নাঘরে চলে আসে। সে ইউনাকসুকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, মহারাজের কি কি খাবার ভালো লাগে সেটা কি তুমি আমায় বলতে পারবে? ইউনাকসু বলে ওঠে যে কখনোই না, কিন্তু তোমাকে আমি এটা বলতে পারি যে মহারাজ কি কি খাবার খায় না। এবং এই বলে ইউনাকসু একটি বিশাল লম্বা লিস্ট মেলে ধরে যে যে খাবারগুলো মহারাজ খায় না, এবং তার মধ্যে রোস্টেড ডাক, রোস্টেড চিকেন, রোস্টেড গুস, মানে সব ভালো ভালো খাবারগুলোই ছিল। তাই এই ধরনের মাংস যদি মহারাজ না খায় তাহলে মহারাজের জন্য সে কি রান্না করবে? তোমরা কমেন্ট করে জানিও তো যে কোন রান্নাটা খেতে তোমাদের একদম ভালো লাগে না। তোমাদের অপছন্দের খাবার কোনটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। এবার মহারাজ তো অর্ধেক জিনিস খানই না, তাহলে ডেজি কি রান্না করবে? এবং ডেজি ঠিক করে যে সে একটা পটেটো স্যুপ বানাবে। এবার আমরা মহারাজকে দেখতে পাই। মহারাজের সামনে অন্যান্য রাঁধুনিরা মাংস টাংস দিয়ে অনেক পদই হাজির করে, কিন্তু লিয়াম তো সেই সব রান্না ছুঁয়েও দেখে না। লিয়াম ইউনাকসুকে বলে যে যাও, ডেজি কি রান্না করেছে সেটা নিয়ে এসো, আর ওর এতক্ষণে কিছু মনে পড়লো কিনা সেটাও জিজ্ঞাসা করো। এবার ইউনাকসু তো ডেজির থেকে তার রান্না নিতে যায় এবং সে বলে ওঠে যে তোমার সাথে কি মহারাজের কোনো সমস্যা রয়েছে? তাহলে সেটা মহারাজের সাথে খোলাখুলি কথা বলেই দাও না। ডেজি বলে ওঠে যে না না, আমার আবার কি সমস্যা থাকবে? তাছাড়া মহারাজের জন্য রান্না করা এ তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। এবং এই কথা ইউনাকসু এসে মহারাজকে জানায়। মহারাজ বলে ওঠে যে কি, ও এখনো সত্যিটা স্বীকার করতে না? আচ্ছা, ওর পরিচয় কি বলতো? এবং ইউনাকসু জানায় যে ডেজি হচ্ছে মিনিস্টার গুয়ের বাড়ির মেয়ে, কিন্তু মিনিস্টার কিছুদিন আগে ডেজিকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাই জন্যই ডেজিকে দাসীর কাজ করতে হচ্ছে। এবার মহারাজ তো তখনই ডেজির সাথে নিজে দেখা করতে আসে, এবং ডেজি তো তখন আলু ধুচ্ছিল এবং পুরো চাকরানির মতো কাজ করতে হচ্ছিল তাকে। ডেজি তো ভেবেছিল সে রানী হয়ে থাকবে, কিন্তু সে যে চাকরানী হবে সেটা সে ভাবতে পারেনি। এবং মহারাজ তখনই এসে বলে যে ডেজি, তুমি এখনো কথাটা ডিনাই করবে? এবং ডেজি তখনই মাথা ঘুরে পড়ে যায়। আসলে এত কাজ করে করে ডেজির তো একদমই লো প্রেশার হয়ে গেছিল, তাই জন্যই ডেজি অসুস্থ হয়ে পড়েছিল। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে ডেজির জন্য চিকিৎসক ডাকে, এবং চিকিৎসক জানায় যে ডেজি আসলে খুবই দুর্বল রয়েছে, কারণ 1 মাস আগেই সে একটি সন্তানের জন্ম দিয়েছে। তাই রিকভারির জন্য তার কিছুটা সময় চাই। এবার লিয়াম তো শুনে বুঝতে পারে যে তার মানে এই সন্তানটা তারই সন্তান, এবং লিয়াম মিনিস্টার গুকে ডেকে পাঠায়। সে জিজ্ঞাসা করে যে মিনিস্টার গু, তুমি নাকি ডেজিকে কিছুদিন আগে বাড়ি থেকে বার করে দিয়েছো, সেটা কিসের জন্য আমি কি জানতে পারি? গু তো বলে ওঠে যে মহারাজ, আপনি জানেন না, আমার মেয়ে একটা দুশ্চরিত্র। আসলে ও কোনো এক জঙ্গলি লোকের সাথে সম্পর্ক করেছিল এবং তারপর একটা সন্তানের জন্ম দিয়েছে। তাই জন্যই তো। মহারাজ বলে ওঠে যে সন্তান, তা সেটা ছেলে না মেয়ে? গু বলে যে ছেলে মহারাজ, আমি তো সন্তানটাকে খতম করে দেওয়ার চেষ্টা করছিলাম, তখনই তো ও বাড়ি থেকে বেরিয়ে গেল সন্তানকে নিয়ে। এবার নিজের সন্তানের সম্বন্ধে এরকম কথা শুনে লিয়াম তো প্রচন্ড রেগে যায়, এবং সে তো সঙ্গে সঙ্গে মিনিস্টার গুকে বর্ডারে পাঠিয়ে দেয় যে অনেক দিন তুমি এখানে আয়েশ করে আরাম করে থেকেছো, যাও এবার বর্ডারে গিয়ে কঠিন জীবন কাটাও। এবং মিনিস্টার গু তো বুঝতে পারে না যে এমনটা তার সাথে কি করে হলো, এবং মিনিস্টার গু বর্ডারে যেতে বাধ্য হয়। অপরদিকে আমরা ডেজিকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে ডেজির জ্ঞান তো ফিরে এসেছিল, এবং তখনই লিয়াম তার কাছে আসে এবং তার থুতনি ধরে। ডেজি তো করে ওঠে যেন লিয়ামটাকে কিস করবে। লিয়াম বলে ওঠে যে ডেজি, আমার ছেলে কোথায় আছে আগে সেটা বলো। ডেজি তো মনে মনে ভাবে যে হ্যাঁ, তুমি সব সত্যিটা জেনে গেছো। লিয়াম বলে ওঠে যে যেদিনকে আমাদের সম্পর্ক হয়েছিল তারপর আমি তোমার জন্য একটা চিঠি লিখে গেছিলাম, তুমি তারপরেও আমার কাছে আসোনি কেন? এবার ডেজি তো জানে না যে ওই প্রাচীনকালের ডেজি কি কারণে কি করেছিল, এবং সে তো তখনই কান্নার নাটক করতে শুরু করে যে মহা, আমি ভেবেছিলাম যে এতে হয়তো আপনার সম্মানহানি হবে, তাই জন্যেই আমি আসিনি। এবং লিয়াম বলে ওঠে যে ঠিক আছে, কিন্তু এখন তুমি আমার সন্তানের মা, তাই তোমাকে একটা নাম দেওয়া বা একটা টাইটেল দেওয়া এটা আমার কর্তব্য। তোমাকে আমি আমার হারেমে নেব।
এবার এই কথা শুনে ডেজি তো মনে মনে খুব খুশি হয় যে এবার আমি মহারানী হব, অ্যাঞ্জেলিকাকে ভালো করে শাস্তি দেব। এবং লিয়াম তো তখনই বলে ওঠে যে আমি তোমাকে আমার উপপত্নী হিসাবে গ্রহণ করছি। এবং ডেজির যে পদটা ছিল সেটাতে তার কোনো ক্ষমতাই ছিল না। মানে রানী মহারানী তো অনেক দূরের কথা। এবং ডেজি ভাবে যে ধুর, এর থেকে তো আমার স্বাধীনভাবে রাঁধুনি হিসেবে জীবন কাটানোই ভালো ছিল। লিয়াম বলে ওঠে যে তুমি যদি আমার উপপত্নী না হতে চাও, তাহলে কিন্তু তোমায় সন্ন্যাসিনী বানিয়ে টেম্পলে পাঠিয়ে দেওয়া হবে। এবার বলো তুমি কি করবে। ফলে ডেজি তো লিয়ামের উপপত্নী হতে রাজি হয়ে যায়। ডেজি বলে যে মহারাজ আপনি কি বলছেন, আপনি আমাকে যে পদ দেবেন আমি তাতেই খুশি। এবং আমরা দেখতে পাই যে ডেজিকে এখন তার নিজের ঘর দেওয়া হয়। এবং ইউনাক শু তো ডেজির সন্তানকে এবং ওই ন্যানিকেও এখানে এনে দিয়েছিল, যাতে ডেজি এখানে ভালোভাবে কমফোর্টেবলি থাকতে পারে। এবং এখানে আমরা চেরিকেও দেখতে পাই। ডেজির খাস দাসী হিসেবে চেরিকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। যেহেতু তারা আগে থেকেই একে অপরকে চিনতো, তাই জন্য তাদের মধ্যে তো একটা বন্ধুত্ব ছিলই। তাই ডেজি তো আরোই খুশি হয়। এবং চেরি তো তখনই বলে ওঠে যে ডেজিকে এখনই মহারাজের মহারানী, অর্থাৎ মহারানী ক্যামিলা এবং মহারাজের প্রধান উপপত্নী রেনে দুজনেই ডেকে পাঠিয়েছে। এবার ডেজি কোন দিকে যাবে, কারণ আগেকার দিনে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করতো। ডেজি তো বলে ওঠে যে তাহলে আমি প্রথমে কার কাছে যাব। আচ্ছা, তুমি যাদের দুজনের কথা বললে তারা স্বভাব বা ব্যবহারের দিক থেকে কেমন? চেরি জানায় যে মহারানী ক্যামেলা খুবই শান্ত স্বভাবের, কিন্তু অপরদিকে উপপত্নী জেন সে কিন্তু খুবই রাগী। এবং সে কিন্তু যাকে তাকে যখন তখন শাস্তি দিয়ে দেয়। তার সমস্ত পরিবারই জেনারেলের পরিবার, তাই মহারাজও তাকে একটু সমঝে চলে। এবার ডেজি তো বুঝতে পারে না যে সে কোন দিকে যাবে। এবং ডেজি বলে ওঠে যে আমি কোনো দিকেই যাব না, আমি রাজমাতার কাছে সবার আগে যাব, যাতে এরা কেউই আমাকে এই নিয়ে কোনো কথা বলতে না পারে। এবার ডেজি তো সঙ্গে সঙ্গে রাজমাতার কাছে গিয়ে হাজির হয়। যখন মহারানী ক্যামিলা এই খবর জানতে পারে, ক্যামিলা কিন্তু একদমই রাগ করে না, কারণ সে খুবই শান্ত স্বভাবের ছিল। কিন্তু রেনে তো এই কথা শুনে খুবই রেগে যায় যে একটা রাঁধুনি হয়ে ওর এত সাহস হয় কি করে যে আমার কথা অমান্য করলো। যাই হোক, অপরদিকে আমরা ডেজিকে দেখতে পাই সে তার পুচকে বেবিকে নিয়ে রাজমাতার সাথে দেখা করতে গেছিল। এবং রাজমাতা তো ডেজিকে ধন্যবাদ জানায় যে প্রথমত তুমি তো আমার মুখের রুটি ফিরিয়ে দিয়েছো, দ্বিতীয়ত তুমি লিয়ামকে একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছো। আসলে দুষ্কৃতীরা লিয়ামকে অ্যাফ্রোডিসিয়াক দিয়েছিল এবং তারা লিয়ামের সাথে কোনো বাজে মেয়ের সম্পর্ক করাতে চেয়েছিল, যাতে লিয়ামের কোনো রকমের সংক্রামক রোগ হয়ে যায়। এবার এরকম একটা রাজাকে কেউ তো মানবে না। কিন্তু সেই সময় ডেজির সাথে লিয়ামের সম্পর্ক হয়, যার ফলে কোনো রকমের সম্মানহানি থেকে সে বেঁচে যায়। এবার রাজমাতার সাথে দেখা করে ডেজি মহারানী ক্যামিলের সাথে দেখা করতে যায়। এবং আমরা দেখতে পাই যে ক্যামিলা খুবই স্নিগ্ধ স্বভাবের একটি মহিলা ছিল। এমনকি সে তো ডেজির জন্য নিজের হাতে দইও বানিয়েছিল, যদিও সেটা খেতে খুব একটা ভালো হয়নি। এবং তখনই সেখানে প্রবেশ করে উপপত্নী রেনে। রেনে বলে ওঠে যে হ্যাঁ, একটা রাঁধুনি তাকে দেখতেও কেমন জানি, তাকে আবার মহারাজ উপপত্নী বানিয়েছে। তুমি এখন এখান থেকে দূর হও, আমার মহারানীর সাথে কিছু দরকারি কথা আছে। এবার ডেজি তো সেখান থেকে চলে আসে। এবং আমরা দেখতে পাই যে মহারানী ক্যামিলা ডেজির জন্য কিছু উপহারও পাঠিয়েছিল। ডেজি দেখে যে ক্যামিলা তাকে কিছু রূপোর চুলের কাঁটা এবং গয়না দিয়েছে। ডেজি তো বলে ওঠে যে রূপোর, অন্তত সোনার তো দিতে পারতো, প্রাচীনকালে তো সোনার দাম অনেকটাই কম ছিল, রূপোর কেন দিতে গেল। এবং চেরি তো তখনই বলে ওঠে যে কিন্তু ম্যাডাম, আসলেই আপনাকে মহারানীর দামি জিনিসই দিয়েছে। আসলে মহারানী বা উপপত্নী হলেও তারা কিন্তু ইচ্ছা মতো খরচ করতে পারে না। প্রথমত তাদের নিজস্ব কোনো ইনকাম নেই, তাদেরকে মহারাজ একটা নির্দিষ্ট স্যালারি বা ভাতা দেয় এবং সেই ভাতায় তাদের খরচা করতে হয়। এবং তাদের আন্ডারে যে সমস্ত কর্মচারীরা থাকে, অর্থাৎ যেমন ডেজির আন্ডারে 9 জন কর্মচারী ছিল, যারা কিনা ডেজির দাস দাসীরা ছিল, তার খেয়াল রাখবে এমন লোক, তাদের সকলের জন্য নির্দিষ্ট করে খাবার অ্যালট করা থাকে, যেটুকুই তারা খরচ করতে পারবে। এবার ডেজি তো বলে ওঠে যে আচ্ছা, তাহলে আমার এখন মাইনে কত। এবং চেরি জানায় যে ডেজিকে এখন মাসিক 8টি রৌপ্যমুদ্রা দেয়া হবে। এবার ডেজি তো অবাক হয়ে যায় যে কি, মাত্র 8টি রৌপ্যমুদ্রায় আমি এতজনকে কি করে চালাবো। এবং চেরি তো জানায় উপপত্নী রেনের ভাতা ছিল 65 রৌপ্যমুদ্রা এবং মহারানী ক্যামেলার ভাতা ছিল 95টি রৌপ্যমুদ্রা। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে এবারে বুঝে
এতদিন ধরে আমি যত সি ড্রামা দেখেছি সেখানে বলা হতো যে মহারাজের ভালোবাসা পাওয়ার জন্য সকলে লড়াই করছে, কিন্তু আসলে সেটা না। সকলেই পদের জন্য লড়াই করতো যাতে তাদের ভাতাটা বাড়তে পারে। এবং ডেজি তো ভেবে পাচ্ছিল না যে এই কটা টাকায় সে কি করে চলবে। এমনকি খাবার দাবারও তাদের এতটাই কম দেয়া হয়েছিল যে সেটাতে তো সকলের পেটই ভরবে না। এবং ডেজি তো তখনই লিয়ামের কাছে গিয়ে আবদার করতে শুরু করে যে মহারাজ, এইটুকু খাবারেই আমি এতজনকে কি করে চালাবো? আর ওরা যা মাংস দিয়েছে তা তো আমার দুদিনেই খাওয়া হয়ে গেছে। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, তাহলে তুমি ইউনাক শু এর ভাগের মাংসটাও নিয়ে নাও। ইউনাক শু তো পড়ে যায় মহা বিপদে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই ডেজিকে মহারানী ক্যামিলা ডেকে পাঠায় এবং ক্যামিলা বলে ওঠে যে ডেজি, ১ মাস পরে আমাদের সাম্রাজ্যে হুন রাজ্য থেকে কিছু দূতেরা আসবে। তুমি তো শুনেছি খুব ভালো রান্না করো। তাহলে ওরা যখন আসবে তখন রান্না বান্নার দায়িত্ব তুমিই নাও না কেন? এবং ডেজি তো খুশি মনে রাজি হয়ে যায়। এবার ডেজি তো ঘরে এসে ভাবছিল যে কি ধরনের রান্না সে করবে, এবং তখনই সেখানে উপপত্নী রেনে হাজির হয়। রেনে বলে ওঠে যে ডেজি, তুমি একটা সামান্য গ্রামের মেয়ে কোথাকার কি দুটো রান্না করেছো? হুন রাজ্যের লোকেরা কি ধরনের খাবার খায় তুমি জানো না। তাই এই ব্যাঙ্কোয়েটে তোমার রান্না করার কোনোই দরকার নেই। এবার তাদের মধ্যে এই নিয়ে তো ঝগড়া লেগে গেছিল, এবং ঝগড়া শুনে লিয়াম তখনই সেখানে আসে। লিয়াম বলে ওঠে যে কি ব্যাপার, তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে কেন? আচ্ছা, রান্না করা নিয়ে, ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। পরের দিন তোমরা তিনজনই একটা করে পদ রান্না করো, দেখা যাক কে সবচেয়ে ভালো রান্না করে। যে সবচেয়ে ভালো রান্না করবে, হুনরা যখন আসবে তখন তাকেই সমস্ত দায়িত্ব দেওয়া হবে। এবং ডেজি তো এই কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। এবার পরের দিন তাদের মধ্যে রান্নার কম্পিটিশন তো শুরু হয়ে যায়, কিন্তু উপপত্নী রেনে বদমাইশি করে রান্নার যে লোকজনেরা ছিল তাদেরকে হাত করে নেয়, এবং তারা গিয়ে ডেজির সমস্ত ভালো ভালো উপকরণগুলি সরিয়ে নেয়। মানে ভালো ভালো মাছ মাংস যা ছিল সেগুলো সবই সরিয়ে নেয়। ফলে ডেজির কাছে তেমন আর কিছুই ছিল না রান্না করার মতো। এবার ডেজি তো তাও হার মানে না, এবং সে চেরিকে বলে যে চেরি, আজকে আমি তোমাকে দেখাবো যে অল্প উপকরণ বা সস্তার উপকরণ দিয়েও কিভাবে ভালো রান্না করা যায়। তুমি তাড়াতাড়ি কিছু জ্বালানি কাঠ নিয়ে আসো। এবার যে মুহূর্তে চেরি জ্বালানি কাঠ আনতে যায়, ডেজ তো তার রান্না শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎই ভূমিকম্পের মতো মাটি কেঁপে ওঠে। ডেজি বলে ওঠে যে এটা কি হলো, এখনই কি ভূমিকম্প হলো নাকি? এবং চেরি বলে যে না, ভূমিকম্প হয়নি, রান্নাঘরের অপর দিকে বিস্ফোরণ হয়েছে। ডেজি বলে ওঠে যে বিস্ফোরণ মানে? এবং চেরি বলে ওঠে যে যেখানে রেনে রান্না করছিল সেখানেই বিস্ফোরণ হয়েছে। এর সঙ্গে সঙ্গে ডেজি তো সেখানে দেখতে আসে যে কি হয়েছে, এবং সে দেখতে পায় যে মহারাজ লিয়াম এবং রেনে দুজনেই আগুনে ঝলসে রোস্ট হয়ে গেছে, এবং বিস্ফোরণটা রেনের উনুনেই হয়েছে। এবার রেনে তো বলতে থাকি যে আমি তো ভালো রান্নাই করছিলাম, কিন্তু মহারাজই এই উনুনটা জ্বালালো ভুলভাল করে, তাই জন্যই তো এমন একটা বিস্ফোরণ হলো, আমার সুন্দর মুখটা নষ্ট হয়ে গেল। এবং মহারাজ তো বলতে থাকে যে এখন আমার উনুন জ্বালানোর দোষ হয়ে গেল। তুমি যদি ভালো রান্না জানতে তাহলে তুমি উনুনটাও জ্বালাতে জানতে, তুমি জানো না বলেই তুমি এমনটা করেছো। এবং মহারাজ সেখান থেকে রেগে মেগে চলে যায়। এবার ক্যামিলা তো বলে ওঠে যে ডেজি, আসলে ওরা দুজন ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু বান্ধবী, খুব ছোটবেলা থেকেই ওরা একসাথে মানুষ হয়েছে, তাই জন্য ওদের মধ্যে সম্পর্কটা এমন খুনসুটির। কিন্তু তাদের এরকম সম্পর্ক দেখেও ক্যামিলা কিন্তু খুবই শান্ত ছিল। এবার ডেজি তো মনে মনে ভাবছিল যে এদের তিনজনের মধ্যে সম্পর্কটা একটু অদ্ভুত। মহারানী ক্যামিলা সবকিছুতেই বড্ড বেশি শান্ত, কোনো কিছুতেই তার মধ্যে কোনো ধরনের উত্তেজনা নেই। বা সাধারণত যেটা হয় যে মহারানীরা মহারাজের ভালোবাসা পাওয়ার জন্য কম্পিটিটিভ হয়, প্রতিযোগিতা করে, কিন্তু ক্যামিলা বা রেনের মধ্যে এমন কিছুই ছিল না। এবং চেরি তো তখনই বলে ওঠে যে কিন্তু ওসব ছেড়ে আমাদের এখন এটা ভাবতে হবে যে ওই রাজদূতরা যখন আসবে তখন আমরা কি রান্না করব। আসলে এই কম্পিটিশনে ডেজি জিতেছিল, কারণ অপরদিকে রেনে তো কিছু রান্না করতেই পারিনি। এবার আমরা দেখতে পাই তখনই সেখানে মহারাজ লিয়াম হাজির হয়। লিয়াম বলে ওঠে যে ডেজি, তুমি কি ভেবেছো কি রান্না করবে? আসলে হুনরা আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও তাড়াতাড়ি আমাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে, তাই ওরা হয়তো আর ১-২ দিনের মধ্যেই পৌঁছে যাবে। এবং ওরা কি খেতে চায় সেই নিয়ে একটা চিঠিও ওরা পাঠিয়েছে। এবার ডেজি তো সঙ্গে সঙ্গে চিঠিটা খুলে দেখে, কিন্তু সেখানে যে কি লেখা ছিল সেই সম্বন্ধে ডেজির কোনো আইডিয়াই ছিল না। এটা যে কোন ধরনের খাবার ডেজি জানতোই না।
ডেজি বলে ওঠে যে, "মহারাজ, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ওরা আমাদের সাথে একটু মজা করতে চায়, তাই তো? আমিও ওদের সাথে এমন মজা করব যে ওরা ভুলবে না। আপনি মনে রাখবেন যে আমি হচ্ছি রান্না করার একজন মাস্টার শেফ। সুতরাং আমাকে ওরা কোনোভাবেই বোকা বানাতে পারবে না।" এবার আমরা দেখতে পাই সেই দিনের দৃশ্য। অর্থাৎ যেদিন কিনা হুনরা এই রাজ্যে হাজির হবে এবং ক্যামিলা তো বলে ওঠে যে, "ডেজি, আজকের সব আয়োজন যেহেতু তুমিই করেছো, তাই সিংহাসনে তুমিই আজকে মহারাজের সাথে বসো।" মানে ক্যামিলা ভীষণই ভালো একজন মহারানী ছিল। কিছুক্ষণের মধ্যেই হুনরা সেখানে হাজির হয় এবং হুনদের রাজদূত কাইলু বলে ওঠে যে, "আমাদের সাথে আমরা আমাদের সাম্রাজ্যের রাজকুমারী জিনকে নিয়ে এসেছি এবং জিন এখন আমাদের একটি সুন্দর নৃত্য প্রদর্শন করে দেখাবে।" এবার রাজকুমারী জিন তো তখনই দারুণ সুন্দরভাবে একদম লাস্যময়ীভাবে ডান্স দেখাতে শুরু করে, যেটা দেখে সকলেরই ভীষণ ভালো লাগে। এবার তারা তো বসেই বলে যে, "আমরা যে অন্যরকম খাবারের কথা বলেছিলাম, তোমরা কি তার আয়োজন করেছো? শুনছিলাম তোমাদের নাকি একজন দারুণ শেফ রয়েছে, তা সে কি আমাদের রান্না করতে পেরেছে?" এবার ডেজি তো তখনই বলে ওঠে যে, "রাজদূত, প্রথমত আপনারা অনেক দূর থেকে ট্রাভেল করে এখানে এসেছেন, তাই জন্য আপনারা নিশ্চয়ই খুবই ক্লান্ত। তাই আমি এমন একটা খাবার বানিয়েছি, যেই একটা খাবারের মধ্যেই সব রকমের পুষ্টিগুণ পেয়ে যাবেন, যার মধ্যে ভাত, সবজি, মাংস সবকিছু একসাথে রয়েছে।" এবার এই কথা শুনে সকলেই তো অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই তখনই সকলের সামনে একটি করে হটপট রাখা হয়। এবার হটপট খুলতেই তারা দেখে যে এটা আবার কি? দেখে তো রুটির মতো মনে হচ্ছে, কিন্তু এটা কি আদেও উপাদেয়? তোমরা কি আমাদের শুধুমাত্র ডাম্পলিং এর ছালটা দিয়েছো নাকি? এবং ডেজি তখনই বলে ওঠে যে, "না, না, একেবারেই না। আসলে এটা একটা নতুন রান্না, যেটার নাম হচ্ছে বারিটো।" এবার তখনকার দিনে তো লোকে বারিটো বা এই সম্বন্ধে জানতো না। কিন্তু যেহেতু ডেজি মডার্ন যুগ থেকে গেছিল, তাই জন্য সে তো জানতো। ডেজি বলে ওঠে যে এটার মধ্যে একদম সঠিক মাত্রায় মাংস, ভেজিটেবল, রাইস সবকিছু রয়েছে। এবার রাজকুমারী লিন তো সেই খাবার খায়, কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই সে কাশতে শুরু করে এবং আমরা দেখতে পাই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার হাত থেকেও সেই বাড়িটা পড়ে যায়। এবার দুধ কাইলু তো বলে ওঠে যে, "তোমাদের এত সাহস হয় কি করে? তোমরা রাজকুমারীর খাবারে বিষ মিশিয়েছো। তোমরা কি আমাদের সাথে বন্ধুত্ব করতে চাও নাকি শত্রুতা? তোমরা কি চাও যে দুই রাজ্যের মধ্যে এখনই যুদ্ধ লেগে যাক?" এবার লিয়াম তো বলে ওঠে যে, "আমরা কিন্তু এখনো জানি না রাজকুমারীর কি হয়েছে। আগে আমি চিকিৎসক ডাকি, চিকিৎসক বলুক, তারপর জানা যাবে যে কি হয়েছে।" এবার সঙ্গে সঙ্গে একজন দাস তো চিকিৎসককে ডাকতে চলে যায় এবং উপপত্নী রেনে তো তখনই বলে ওঠে যে, "ডেজি, তুমি আজকে যে রান্না করেছো সেটা খেয়েই কিন্তু রাজকুমারীর এমন অবস্থা। তাই যদি রাজকুমারীর কিছু হয়, তাহলে তুমি সেই দায়িত্ব নিতে রাজি আছো তো?" এবার ক্যামিলা তো তখনই বলে ওঠে যে, "রেনে, ডেজিকে এমনটা বলো না। আমি ওকে এই দায়িত্ব দিয়েছিলাম। সুতরাং যদি কিছু বিপদ হয়, তাহলে ওর হয়ে আমি শাস্তি নিতে রাজি আছি।" এবার তাদের এই সমস্ত আলাপ আলোচনার মধ্যে চিকিৎসক সেখানে চলে আসে এবং সে তো রাজকুমারী জিনকে পরীক্ষা করে বলে যে রাজকুমারী জিন সত্যিই মারা গেছে এবং সে বিষক্রিয়ার ফলেই মারা গেছে। এবার এই কথা বলাতেই রাজদূত তো প্রচন্ড চমকে যায় যে, "এটা কি করে সম্ভব? আমাদের রাজকুমারী এমন কি এখানে খেলো যে সে মারা গেল? তার মানে নিশ্চয়ই তোমরাই রাজকুমারীকে মেরেছো। তোমাদের এত সাহস হয় কি করে? আমাদের প্রাণের চেয়েও প্রিয় রাজকুমারীকে তোমরা মেরে ফেললে?" এবার ডেইজি তো মনে মনে ভাবছিল যে পুরো রান্নাটা আমি নিজেই করেছি। তাহলে খাবারে বিষ কখন মেশানো হলো? আর কেই বা মেশালো? আটা মাখা থেকে শুরু করে পুরো রান্নার প্রিপারেশনটা তো আমি একাই করেছি বলতে গেলে। অন্যরা সাহায্য করলেও আমি সবসময় সামনে ছিলাম। তাহলে এমন কি হলো যে রাজকুমারীর খাবারে বিষ ঢুকে গেল? এবার মহারানী ক্যামিলা তো বলে ওঠে যে আমাদের উচিত হবে রাজকুমারীর খাবারটা একবার পরীক্ষা করে দেখা, যাতে বোঝা যায় যে খাবার থেকেই বিষক্রিয়া হয়েছে কিনা। এবং রাজদূত তো তখনই বলে ওঠে যে এইসব ফালতু কাজের জন্য আমার সময় নেই। রাজকুমারী মারা গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন তোমরা কি করে সেই ক্ষতিপূরণ করবে সেটাই বলো। এবার লিয়াম তো বলে ওঠে যে, "ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ?" এবং রাজদূত কাইলও বলে যে, "10টা শহর। তোমাদের সাম্রাজ্যের 10টা শহর আমাদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি তুমি এতে রাজি না হও, তাহলে আমাদের রাজ্য তোমাদের রাজ্যের ওপর হামলা হবে এবং যুদ্ধ কেউ আটকাতে পারবে না।" এবার রেনে তো তখনই বলে ওঠে যে, "তোমাদের এত সাহস হয় কি করে? তোমরা কি ভুলে যাচ্ছ যে আমার দাদার আর্মি মানে লিন আর্মি এখনো বেঁচে আছে?" এবং রাজদত্ত বলে ওঠে যে এখনো বেঁচে আছে, কিন্তু ভবিষ্যতেও যে থাকবে তার কোনো গ্যারান্টি নেই।
তোমাদের সকলকে আমি ৩ দিন সময় দিলাম। এবং এই বলে হুন সাম্রাজ্যের রাজদূত তো সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে ডেজি, ক্যামিলা, রেনে এবং মহারাজ নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে এবার তারা কি করবে। এবার ডেজি তো বলে ওঠে যে মহারাজ, আমার দৃঢ় বিশ্বাস যে রাজকুমারী আমাদের খাবার খেয়ে মারা যায়নি, কারণ আমাদের খাবার আমি সম্পূর্ণটা প্রস্তুত করেছি। আর তাছাড়া রাজকুমারী মারা যাওয়ার পর রাজদূতের রিয়াকশনটা দেখলেন, ওর মধ্যে কিন্তু শোকের ছায়া একদমই দেখা গেল না, বরং মনে হলো ও পুরো প্ল্যানটা নিয়ে রেডি ছিল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে শহরের দাবি জানাতে শুরু করে দিল। আমার তো সন্দেহ হচ্ছে যে রাজকুমারী আসলেই রাজকুমারী কিনা, নাকি এটা অন্য কোনো মেয়ে। এমনিতেও যে মেয়েটি এসেছিল তার মুখে তো মাস্ক দিয়ে ঢাকা ছিল, তাই জন্য সে সত্যিই রাজকুমারী কিনা সেটা জানা সম্ভব ছিল না। এবার ক্যামিলা তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, আমি আমার বাবাকে চিঠি লিখছি। আমাদের রাজপ্রাসাদের একজন অনেক আগে একবার হুন প্রদেশে পড়াশোনা করতে গেছিল, সে জানবে যে রাজকুমারীর কি খবর বা তাকে কেমন দেখতে, আমি সেখান থেকে জানতে পারবো। রেনে বলে যে আমি এক্ষুনি আমার দাদাকে চিঠি লিখছি, যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সে আমাদের সাহায্য করবে। এবং লিয়াম তো বলে ওঠে যে রেজি, তুমি এই দিন রান্নায় কে কে ছিল এবং তারা কে কি কাজ করেছে সেটা আবারও ভালো করে খতিয়ে দেখো। এবং তারা প্রত্যেকে নিজেদের কাজে লেগে যায়। নিজেদের মধ্যে সমস্ত রকমের খুনসুটি ভুলে তারা এখন একদম এক হয়ে গেছিল। যতই হোক বিপদটা এখন তাদের রাজ্যের ছিল। এবার ডেজি তো চেরিকে দিয়ে খবর লাগায় যে ওদিন কে কে তাকে রান্নায় সাহায্য করেছিল, এবং চেরি খবর দেয় যে কেউ এই বিষক্রিয়া করেনি। অপরদিকে আমরা ক্যামিলাকেও দেখতে পাই। ক্যামিলা খবর আনে যে আসলে হুন সাম্রাজ্যের যে রাজকুমারী, সে প্রায় গত ৩ বছর ধরে খুবই অসুস্থ। সুতরাং সে এখানে এসে নাচ দেখাবে এটা কখনোই মানা যেতে পারে না। এবং লিয়াম জানায় যে সে তার গুপ্তচরদের থেকে খবর পেয়েছে যে আসলেই এই মেয়েটা রাজকুমারী ছিল না, এই মেয়েটা আসলে একটি গুপ্তচর ছিল। এবং মেয়েটির মুখের মধ্যে আগে থেকেই পয়জনের ট্যাবলেট ছিল। মেয়েটি খাবারে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে নিজে সেই ট্যাবলেটে কামড় দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। মানে হুনরা সমস্ত প্ল্যানটা নিজেরা করেই এনেছিল এদেরকে ফাঁসানোর জন্য, যাতে তারা লিয়ামের সাম্রাজ্য দখল করতে পারে। এবার ডেজি তো তখনই বলে ওঠে যে মহারাজ, তাহলে এবার আমরা কি করব? যদি আমাদের মধ্যে যুদ্ধ হয় তাহলে কি আমাদের জেতার চান্স আছে? এবার মহারাজ লিয়াম তো বলে ওঠে যে হ্যাঁ, চান্স তো ছিলই, কিন্তু লিন আর্মি এখন বর্ডারে রয়েছে, আমাদের অবস্থাটা এখন একটু ক্রিটিক্যাল। তবে আমাদের প্রতিবেশী সাম্রাজ্য অর্থাৎ চ্যাং সাম্রাজ্যের সাথে আমাদের যোগাযোগ খুবই ভালো, তাই তারা যদি সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে আমরা দুজনে মিলে কিছু একটা করতে পারবো। রেনে তো জানায় যে আমি কিন্তু আমার দাদাকে চিঠি লিখে দিয়েছি, আমি তাকে বলে দিয়েছি শীঘ্রই যেন সে এখানে চলে আসে, যাতে আমরা হুনদের মোকাবিলা করতে পারি। এবার এই সব কথা যখন হচ্ছিল তখনই সেখানে ইউনাকসু ছুটতে ছুটতে আসে, এবং সে বলে যে মহারাজ, যুদ্ধক্ষেত্র থেকে মানে বর্ডার থেকে একটা জরুরি চিঠি রয়েছে, জেনারেল লিন মারা গেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে রেনের দাদা জেনারেল লিন, যার ওপর কিনা লিয়াম এতটা ভরসা করেছিল, সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে। এবার রেনে তো প্রচন্ড ভেঙে পড়ে, কারণ তার দাদা মারা গেছিল। কিন্তু আমরা দেখতে পাই যে এই খবর আসার সাথে সাথে ক্যামিলাও অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং এই দৃশ্যটা ডেজির একটু অদ্ভুতই লাগে। এবার ডেজি তো চেরিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, কি ব্যাপার বলো তো, রেনে অজ্ঞান হয়ে গেল এটা মানা যায়, কিন্তু ক্যামিলা শোকে অজ্ঞান হয়ে গেল এটা তো আমি মানতে পারছি না। ওর সাথে কি রেনের দাদার কোনো সম্পর্ক ছিল? এবং আমরা জানতে পারি যে আসলে কি হয়েছিল। আসলে ক্যামিলা এবং রেনের দাদা অর্থাৎ জেনারেল লিনের ছোটবেলা থেকেই ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু লিয়াম হঠাৎ করেই মহারাজ হয় এবং সিংহাসনের গদি লাভ করে। তখন পলিটিক্যাল পাওয়ারের জন্য ক্যামিলা লিয়ামকে বিয়ে করতে বাধ্য হয়, এবং তারপরেই জেনারেল লিন বর্ডারে চলে গেছিল যুদ্ধ করতে, কারণ নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে সে তো আর পারতো না। অপরদিকে রেনের কথায় আসি, রেনেরও বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না। রেনেকেও বাধ্য হয়ে এই পারিবারিক চুক্তির জন্যই বিয়ে করতে হয়েছে। আসলে রেনের তো ইচ্ছা ছিল যে সে একজন জেনারেল হবে, কারণ তার পুরো পরিবারটাই জেনারেলের পরিবার, যোদ্ধাদের পরিবার। এবং বিয়ের পর থেকে রেনে বা ক্যামিলা কারোর সাথেই মহারাজের কোনো রকম রোমান্টিক রিলেশন ছিল না। মানে বলা যেতে পারে যে ডেজি একমাত্র এমন ছিল যার সাথে মহারাজের রোমান্টিক কোনো সম্পর্ক ছিল। এবার তখনই তো সেখানে লিয়াম আসে, এবং লিয়াম বলে ওঠে যে ডেজি, আমাকে অনেস্টলি একটা কথা বলো তো, আমি কি সত্যিই মহারাজ হিসেবে ব্যর্থ? ডেজি বুঝতে পারে যে লিয়ামের উপর এখন তো প্রচন্ড প্রেশার রয়েছে। একদিকে হুনরা একদম আক্রমণ করার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে,
অপরদিকে জেনারেল লিনও মারা গেল এবং লিয়াম জানায় যে তাদের যে বন্ধু সাম্রাজ্য অর্থাৎ চ্যাং সাম্রাজ্য ছিল তারাও এখন হুনদের সাথে হাত মিলিয়ে নিয়েছে এবং তারা লিয়ামদের কোনো রকম সাহায্য করবে না। তাহলে এবার লিয়াম কি করবে? এবার ইউনাকসু তো তখনই সেখানে আসে এবং ইউনাকসু জানায় যে ক্যামিলার জ্ঞান এতক্ষণ পরে ফিরে এসেছে এবং লিয়াম আর ডেজি তো ক্যামিলাকে দেখার জন্য সেখানে যায়। লিয়াম বলে ওঠে যে ডেজি, তুমি ভেতরে যাও, ক্যামিলাকে দেখো, আমি আর যাব না। ডেজি গিয়ে দেখে যে ক্যামিলা একটি মাথার কাঁটা নিয়ে নিজেকে খতম করার চেষ্টা করছিল। ডেজি তো সঙ্গে সঙ্গে সেই কাঁটা সরিয়ে নেয়। ক্যামিলা বলে ওঠে যে আমাকে আটকিও না, জেনারেল লিনের সাথে আমাকেও এই পৃথিবী ছেড়ে যেতে দাও। আমার জন্যই আজকে ওর এমন অবস্থা হলো। আমি যদি তখন ওকে বিয়ে না করতাম তাহলে ও বর্ডারে যুদ্ধ করতে যেত না, তাহলে ওকেও মরতে হতো না। দয়া করে তোমরা আমাকেও মরতে দাও। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে ক্যামেলা, এই পৃথিবীতে যার যতটুকু আয়ু সে তো ততদিনই বাঁচবে, এর জন্য তুমি নিজেকে দায়ী করো না। তুমি তার সাথে থাকলেও যে তার এখন মৃত্যু হতো না এমনটা তো না। আর যদি জেনারেল লিন বেঁচে থাকতো এবং তোমাকে এই অবস্থায় দেখতো, সে কি কখনোই খুশি হতো? অন্তত তার কথা ভেবে তোমাকে বাঁচতে হবে, কারণ জীবনের যে দামি তো আর কিছু হয় না। আমরা দেখতে পাই যে ক্যামেলা জেনারেল লিনের একটা পুরনো বই নিয়ে বসেছিল, মানে তার একমাত্র স্মৃতি আঁকড়ে ধরে বসেছিল। এবং তখনই তো সেখানে রেনে আসে এবং সেই বই ক্যামেলার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রেনে বলে ওঠে যে তুমি কি পাগল হয়ে গেছো? আমার দাদা মারা গেছে, আমি বুঝতে পারছি যে একটা মানুষের কতটা কষ্ট হতে পারে, কিন্তু তার জন্য তুমি নিজের প্রাণ নিয়ে নেবে? আমার পরিবারে তো আর কেউ থাকলো না আমার দাদা যাওয়ার পর, একমাত্র তুমিই আছো যাকে আমার দাদা ভালোবাসতো। দয়া করে নিজের সাথে এমনটা কিছু করো না, তাহলে আমার আর কেউ থাকবে না। এবং রেনে তো ক্যামিলার চোখের জল মুছিয়ে দেয় এবং ক্যামিলা তো তাকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে কোনো রকমের আর এই কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক শত্রুতা ছিল না। একটা দুর্ঘটনা তাদের সবাইকে এক করে দিয়ে যায়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। এই সব সিচুয়েশনের ফলে সকলেরই তো মনটা খুবই ভারী ছিল এবং লিয়ামও তো খুবই চিন্তায় ছিল, সে মনে মনে খুবই কষ্টে ছিল। লিয়াম বলে ওঠে যে ডেজি, আমি সারা জীবনে ভালো মনে হয় কিছুই করতে পারিনি। একদিকে ক্যামিলা আর জেনারেল লিনকে আমি আলাদা করেছি, দ্বিতীয়ত রেনের তো ইচ্ছে ছিল জেনারেল হওয়ার, কিন্তু তাকে আমি এইভাবে আমার ঘরে স্ত্রী করে রেখেছি। আমার বাবা একটা কথা বলতো যে মহারাজদের কোনো বন্ধু থাকে না। এখন আমি বুঝতে পারছি সেই কথাটার মানে কি। এবং ডেজি তো তখনই বলে ওঠে যে জানো, আমাদের ওখানে একটা কথা প্রচলন আছে যে কেউ মারা গেলে আকাশের তারা হয়ে যায়, যাতে তার প্রিয়জনেরা তাকে সব সময় দেখতে পায়। আমার মনে হয় জেনারেল লিনও এমনই আকাশের তারা হয়ে গেছে এবং সে সেখান থেকে তোমাকে দেখতে পাচ্ছে এবং জেনারেল লিন মারা গেলেও তোমার ভালোই চাইবে, তাই তুমি মন খারাপ করো না। এবং লিয়াম তো তখনই ডেজিকে জড়িয়ে ধরে এবং এই দৃশ্য ক্যামেলা আর রেনে দেখতে পায়। কিন্তু এই দৃশ্য দেখে তারা কিন্তু হিংসা করে না, তারা মনে মনে খুশি হয় যে অন্তত কেউ তো তার ভালোবাসার মানুষকে পেয়েছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা ডেজি, ক্যামিলা এবং রেনেকে দেখতে পাই। রেনে বলে ওঠে যে ডেজি, আগে আমি তোমার সাথে যা যা করেছি সেগুলো সত্যিই আমার ভুল ছিল। চলো আজকের পর থেকে আমরা সেই সব অতীতের কথা ভুলে যাই এবং আজকের পর থেকে আমরা আর মহারাজের উপপত্তি না, আমরা একে অপরের বোন হয়ে থাকি। এবং সে তো সকলের জন্য চা নিয়ে এসে সেখানে চিয়ার্সও করে। আজকের পর থেকে তারা তিনজনে একসাথে একদম বোনের মতো হয়ে থাকবে। এবং রেনে আর ক্যামিলা তো ডেজিকে উপহার হিসেবে রৌপ্য মুদ্রাও দেয়। ডেজি তো টাকা পয়সা খুব ভালোই বাসতো, তাই এই উপহার পেয়ে সে খুবই খুশি হয় এবং তার কাছে তো তেমন কিছু ছিল না উপহার দেওয়ার মতো, তাই সে নিজের হাতে বানানো চুলের একটি কাঁটা ক্যামিলাকে উপহার দেয় এবং তার প্রিয় বইটা রেনেকে উপহার স্বরূপ দেয়। এবার রেনে তো তখনই বলে ওঠে যে আমার মনে হয় না এই যুদ্ধটা আমরা এড়াতে পারবো। হুনদের সাথে খুব শীঘ্রই আমাদের যুদ্ধ লেগে যাবে, কিন্তু যুদ্ধের জন্য অনেক টাকা পয়সাও তো প্রয়োজন। ক্যামিলা বলে ওঠে যে ঠিক আছে, আমরা তাহলে হারেমের খরচটা কমিয়ে দেব, যাতে এই টাকাটা দিয়ে আমরা সৈন্যদের সাহায্য করতে পারি। ডেজি বলে যে সেটা আমরা করতেই পারি, কিন্তু সেটাই কোনো পার্মানেন্ট সলিউশন হবে না, কারণ আমরা কতটাই বা খরচ কমাতে পারবো। আমাদের অন্য কিছু একটা আইডিয়া বার করতে হবে। এবং ডেজি বলে যে আমি একটা কেকের দোকান দেব। এবার ক্যামেলা আর রেনে তো বলে ওঠে যে কেক, সেটা আবার কি জিনিস? এবং ডেজি বলে যে কেক হচ্ছে এক ধরনের ডেজার্ট, যেটা বানাতেই খুব বেশি উপকরণ লাগে না।
ময়দা, ডিম, চিনি, দুধ এইগুলো দিয়েই বানানো যায়। তাই বানানোর খরচা আমাদের খুব একটা বেশি হবে না। রেস্টুরেন্ট বানাতে গেলে তো অনেক রকমের পদ, অনেক বেশি খরচা। কেক আমরা সস্তাতেই বানাতে পারবো। কিন্তু এটা আমরা বিক্রি করব অনেক বেশি দামে। কারণ কেকের সাথে কেবলমাত্র ক্ষুধা নিবারণ নয়, একটা ইমোশনাল সেন্টিমেন্ট জড়িয়ে আছে। তাই এটা আমরা অনেক বেশি দামে বিক্রি করব। তাতে আমরা বেশ কিছু সুন্দর কথাও লিখে দেব, যাতে কিনা জন্মদিনে বা কোনো শুভ অনুষ্ঠানে মানুষ এটা খেতে পারে। এবার অপরদিকে আমরা মহারাজ লিয়াম এবং হুন সাম্রাজ্যের ওই রাজদূত অর্থাৎ কিনা কায়লুকে দেখতে পাই। কায়লু বলে ওঠে যে মহারাজ, 3 দিন তো পার হয়ে গেল। এবার আশা করি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে কি করবে। আমাদেরকে 10টা শহর দেবেন নাকি আমরা আপনাদের উপর হামলা করব? হামলা করলে কিন্তু 10টা শহরের অনেক বেশি আপনার খোয়া যাবে। এবার লিয়াম তো বলে ওঠে যে তোমরা কি আমাদের বন্ধুত্বের চুক্তি ভুলে গেছো? চুক্তি লঙ্ঘন করে তোমরা এইভাবে হামলা করতে পারো না। এবং কাইলু তো বলে ওঠে যে আমি কিছুই ভুলিনি, কিন্তু ক্ষমতা যেহেতু আমাদের বেশি তাই জন্য আমরা যা খুশি তাই করতে পারি। এবং তখনই লিয়াম সেখানে তার সৈন্যদের ডাকে কাইলুদের খতম করার জন্য। কাইলু বলে ওঠে যে আমরা কিন্তু রাজদূতদের হত্যা করি না। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এবং লিয়াম তো বলে ওঠে যে রাজদূত? কিসের রাজদূত? তোমরা যদি আমার বন্ধু সাম্রাজ্য হতে তাহলে আমি এই নিয়ম মানতাম, কিন্তু এখন আমি এই নিয়ম কেন মানবো? কিন্তু লিয়ামের সেনারা কিছু করার আগেই হুন সেনারাই লিয়ামের সেনাদের খতম করে দেয়। মানে আমরা বুঝতে পারি যে এখানে লিয়ামই বিপদে পড়ে গেছিল। এবং কাইলো তো হেসে বলে ওঠে যে সত্যিই আমরা ঠিকই ভেবেছিলাম, জেনারেল লিনের আর্মি ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। আসলে জেনারেল লিনের আর্মিতে একজন বিশ্বাসঘাতক চর ছিল, যে কিনা এই হুনেদের হয়েই কাজ করছিল। এবং তার আক্রমণেই জেনারেল লিন মারা গেছিল। বলা যায় হুনরাই জেনারেল লিনকে হত্যা করিয়েছিল, যাতে জেনারেল লিন না থাকে এবং লিয়ামের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। এবার কাইলু তো এইসব কথা বলে খুব হাহাহিহি করছিল, কিন্তু তখনই পিছন থেকে একজন কাইলুর পাশে সঙ্গীটিকে হত্যা করে এবং আমরা দেখতে পাই সেখানে জেনারেলের পোশাক পরে হাজির হয়েছিল রেনে। এবং রেনের সাথে ছিল ক্যামিলা এবং ডেজি। রেনে তো সঙ্গে সঙ্গে তার তরোয়াল কাইলুর ঘাড়ে তোলে, যে তোমার এত সাহস হয় কি করে মহারাজের সামনে এসব কথা বলার? জেনারেল লিন মারা গেলেও লিন আর্মি কিন্তু এখনো রয়েছে। আমিও লিন পরিবারেরই মেয়ে, এবং আমাদের পরিবারের মোটো অনুযায়ী ছেলে হোক বা মেয়ে, যোগ্য যে কেউই জেনারেল হতে পারে, যদি তার শক্তি থাকে, তার সাহস থাকে। এবং আমি এখন থেকে লিন আর্মিকে গাইড করব। এবার ততক্ষণে তো লিন আর্মি সেখানে চলে এসেছিল এবং তারা কাইলু এবং তার সেনাদের ধরে নেয়। কাইলু বলতে থাকে যে তোমরা আমাকে বন্দি করলেও কিন্তু আমার রাজ্যের লোকেরা তোমাদের ছাড়বে না। এবং রেনে তো বলে দেয় যে ঠিক আছে, ওরা আসুক, আমরাও দেখে নেব। এবার হুনদের তো সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এবং রেনে তো তখনই মহারাজের সামনে বউ করে যে মহারাজ, দয়া করে আমাকে এবার মুক্তি দিন। আমাকে এবার আপনি অনুমতি দিন যাতে আমি জেনারেলের আর্মি পরবর্তীকালে চালাতে পারি। এবং মহারাজ রেনেকে সেই অনুমতি দেন। মহারাজ খুব ভালো করেই জানতেন যে রেনের আসল উদ্দেশ্য কি, তার জীবনের এমটা কি ছিল। এই মহারাজ খুশি হয়ে রেনেকে এই অনুমতি দেয়। এবং ক্যামিলা তখনই মহারাজের কাছে অনুমতি চায় যে মহারাজ, দয়া করে আমাকে ওই হারেম থেকে মুক্তি দিন। আমি এই হারেমে থাকতে চাই না। সকলের সামনে আমি নাটক করব যে আমি মারা গেছি। তারপর আমি স্বাধীনভাবে একটা সাধারণ মানুষের মতো থাকতে চাই। জেনারেল লিন মারা যাওয়ার পর এমনিতেই আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা আর ছিল না, কিন্তু রেনের জন্যই আমি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এবার ডেজি তো তখনই বলে ওঠে যে তাহলে আমাদের বিজনেসের কি হবে? তুমি তো কথা দিয়েছিলে যে আমরা একসাথে কেকের বিজনেস করব। এবং ক্যামিলা বলে যে নিশ্চয়ই, মহারানী হয়ে থাকলে আমি তো আর কেক বিক্রি করতে পারবো না, তাই আমি সাধারণ মানুষ হয়ে গিয়ে তোমাকে সাহায্য করব। এবার ডেজি তো তখনই তার কেকের অর্থাৎ তার বেকারি তৈরির আইডিয়াটি লিয়ামকে দেখায়, যে তারা এই বিজনেসের মাধ্যমে আর্মির লোকেদের জন্য টাকা সংগ্রহ করতে পারবে। এবং লিয়ামের তো আইডিয়াটা খুবই ভালো লাগে। এবং লিয়াম তো ক্যামিলা এবং রেনের কাছে বউ করে তাদের ধন্যবাদ জানায়, যে তোমরা নিজেদের জীবন বাজি রেখে আমাকে এত সাহায্য করলে, তার জন্য অনেক ধন্যবাদ। মানে লিয়ামও কিন্তু একদমই ইগোবিহীন একজন মহারাজ ছিল, যেটা সত্যিই প্রশংসনীয়। এবার কিছু দিনের মধ্যেই লিয়াম তো তার রাজপ্রাসাদে রটিয়ে দেয় যে ক্যামিলার একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে এবং ক্যামিলাকে শীঘ্রই মৃত বলে ঘোষণা করা হয়, যাতে ক্যামিলা বাইরে গিয়ে সাধারণ জীবনযাপন করতে পারে। এবং লিয়াম তো ডেজিকে বলে ওঠে যে আমরা তো এখনই ক্যামিলার মৃত্যুর খবর ছড়িয়েছি, তাই এখনই আমি তোমাকে মহারানী বলে ঘোষণা করতে পারছি না।
কিন্তু কিছুদিনের মধ্যেই আমি তোমাকে মহারানীর মর্যাদা নিশ্চয়ই দেব। ডেজি তো মনে মনে খুব খুশি হয়, কারণ সে জানতো যে তাহলে এবার তার ভাতাও বেড়ে যাবে। এবার আমরা দেখতে পাই ডেজি বেশ কিছু শক্তিশালী লোককে কাজে লাগায়, কারণ কেক বানানোর জন্য ডিম ফাটাতে হতো। তখনকার দিনে তো আর ইলেকট্রিক বিটার বা মিক্সার টাইপের জিনিস ছিল না, তাই হাত দিয়েই সবকিছু করতে হবে। এবং ডেজি তো তাদের ট্রেনিং দিচ্ছিল যে কিভাবে এই কাজগুলো করতে হয়। এবং তারা প্রথম কেক তৈরি করে, যেটা তারা নিজেরাই গপ গপ করে খেয়ে নেয়, কারণ সেটা এতটাই টেস্টি ছিল। এবার চেরি তো বলে ওঠে যে কিন্তু ম্যাডাম, এইটুকু একটা জিনিস আমরা এত বেশি দাম দিয়ে বেচবো, সেটা কি লোকে খাবে? এবং ডেজি বলে যে এটা তো হাফ ফিনিশড প্রোডাক্ট, এটা আমরা ক্রিম দিয়ে কভার করে সেটা সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করব। এবং আমার মাথায় আরও একটা আইডিয়া আছে, এটা আমরা অ্যাডভার্টাইজ করাবো এমন লোককে দিয়ে যাতে সকলেই এটা কিনতে ইচ্ছুক হয়। এবং ডেজি সঙ্গে সঙ্গে মহারাজের গ্র্যান্ডমার কাছে যায়। এবং গ্র্যান্ডমা তো বলে ওঠে যে ডেজি, তোমার কি এতদিনে তোমার বাচ্চার কথা মনে পড়েছে? আসলে এত কিছুর মধ্যে ডেজি তো বলতে গেলে তার ছেলেকে ভুলেই গেছিল। এবং এতদিন পর ডেজি তো আবার তার ছেলেকে কোলে নেয়, যদিও তার ছেলে গ্র্যান্ডমার কাছে খুব ভালোভাবেই মানুষ হচ্ছিল। এবার রাজমাতা তো তাকে জিজ্ঞাসা করে যে সবই তো বুঝলাম, কিন্তু তুমি এই কেকটা কত টাকায় বিক্রি করবে ভাবছো? এবং ডেজি জানায় যে সে কেকটা প্রায় 38 থেকে 50 রৌপ্য মুদ্রার ভিতর দাম রাখবে। এবার রাজমাতা তো এই শুনে প্রচন্ড রেগে যান যে এইটুকু একটা সামান্য খাবার যেটা খেয়ে দুজনেরও পেট ভরবে না, সেটার দাম তুমি এত রাখছো? তুমি জানো চাল, ডাল, তেল এইসবের দাম কত? মানে সেগুলোর তুলনায় কেকের দাম তো অনেকটা বেশি ছিল। রাজমাতা বলে ওঠে যে এরকম করলে তোমার ব্যবসা চলবে কি করে? কটা লোকই বা কিনতে পারবে? এবং ডেজি রাজমাতাকে বোঝায় যে আমি এটা সাধারণ লোকেদের জন্য বিক্রি করছি না। আসলে কেক তো নানা রকম সাইজের হয়, ছোট কাপ কেক থেকে শুরু করে একদম বড় যেগুলো 3 তলা কেক হয় সেরকম টাইপের। ডেজি বলে যে আমি আসলে বড়লোক বা ধনী ব্যক্তিদেরই টার্গেট করতে চাইছি, যাদের পয়সা আছে কিন্তু তারা শো অফ করতে পারে না। এবং গ্র্যান্ডমা ডেজির সমস্ত স্ট্র্যাটেজি শোনার পর ডেজির কথায় রাজি হয়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ডেজির কেকের দোকান তো খুলে গেছিল, এবং সেখানে তো প্রি অর্ডার দিতেই বহু লোক ভিড় জমিয়ে দিয়েছিল। এবং আমরা কাছে একটি ঘোড়ার গাড়ির ভিতর ডেজি, ক্যামেলা এবং রেনিকে দেখতে পাই। লিয়াম বলে ওঠে যে এই যে প্রি অর্ডারগুলো হয়েছে, এখান থেকে আমরা যে টাকা ইনকাম করেছি তা দিয়ে আর্মিতে মোটামুটি 1 মাসের খাবার দাবারের খরচা চলে যাবে। ডেজি বলে ওঠে যে 1 মাস, কিন্তু আমাদের তার চেয়েও বেশি টাকা ইনকাম করতে হবে। এবার আমরা দেখতে পাই যে রেনে তো তার বর্ডারের দিকে যাত্রা শুরু করে। মানে সে তো এখন আর রেনে ছিল না, জেনারেল রেনে হয়ে গেছিল। এবং ডেজি তো তাকে ওই কেকের ব্যবসা থেকে ইনকাম করা টাকা দিয়ে সাহায্য করে। এবং মহারাজ তাকে নিজের তলোয়ার উপহার স্বরূপ দেয় যে রেনে, তুমি আমার মুখ উজ্জ্বল করবে। এবং রেনে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কারণ ততদিনে তাদের সাথে হুন সাম্রাজ্যের যুদ্ধ তো লেগে গেছিল। অপরদিকে আমরা ক্যামিলাকে দেখতে পাই যে এখন একজন সাধারণ মানুষের বেশে ডেজির কেকের দোকানটি চালাচ্ছিল। এবার আমরা দেখতে পাই ডেজি তো ভাবে যে শুধুমাত্র কেকের ব্যবসা করলেই হবে না, তাকে আরো কিছু একটা ব্যবসা খুলতে হবে। এবং ডেজি দারুণ দুধ চা বানায়, এবং ডেজি তো সেই চা আবারও গ্র্যান্ডমাকে খাওয়াতে নিয়ে যায়। গ্র্যান্ডমা তো খেয়ে বলে যে চা তো খুব ভালো হয়েছে, কিন্তু তোমার ছেলে আমাকে একটা কথা বলছিল, বলছিল যে তার একটা বোন হলে ভালো হতো। মানে টিপিক্যাল নানি দাদিদের মতোই গ্র্যান্ডমা করতে থাকে। এবার ডেজি তো ভাবে যে আমার ছেলের এখনো 2-3 মাস বয়সী হলো না, সে নাকি বলছিল বোন হলে ভালো হতো। এবং গ্র্যান্ডমা তো ডেজিকে জোর করে আরো একটি সন্তান নেওয়ার জন্য। এবং গ্র্যান্ডমা ডেজিকে একটি বইও দেয়, যেখানে মহারাজকে কিরকম কিরকম ভাবে পটানো যাবে সেই দিয়ে নানা রকমের টিপস ছিল। এবার ডেজি তো ঠিক করে যে ঠিক আছে, গ্র্যান্ডমা যখন এত করে বলছে একবার ট্রাই করে দেখাই যাক। এবং সে স্নানের সময় মহারাজকে ডেকে পাঠায়। কিন্তু মহারাজের আসতে এতটাই দেরি হয় যে বাথটাবে বসে বসেই ডেজি ঘুমিয়ে পড়ে। এবং এতক্ষণ জলে বসে থাকার কারণে ডেজির তো রীতিমতো ঠান্ডা লেগে গেছিল। কিন্তু মহারাজ তো ডেজির যত্ন নেয়। এবার সেরে উঠে ডেজি তো মহারাজের জন্য দই বানিয়ে নিয়ে আসে। এতদিন মহারাজের অন্যান্য রানীরা তো ভালো করে দই ঠই বানাতে পারতো না, কিন্তু ডেজি খুব ভালো করে দই বানিয়ে মহারাজকে খাওয়ায়। কিন্তু তখনই সেখানে আসে ইউনাকসু। ইউনাকসু জানায় যে মহারাজ, আমি যুদ্ধক্ষেত্র থেকে মানে বর্ডার থেকে একটা খবর এনেছি। মিনিস্টার গুকে তো ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং মিনিস্টার গু সেখান থেকে পালিয়েছে। এবং তখনই একজন খবর আনে যে ডেজির কেকের দোকানের সামনে বিশাল ঝামেলা হচ্ছে। আমরা দেখতে পাই যে ডেজির মা বাবা
অর্থাৎ কিনা সৎ মা এবং বাবা ডেজির দোকানের সামনে খুবই ঝামেলা করছে যে ডেজি যেহেতু এই দোকান খুলেছে তাই দোকানের ভাগ আমাদেরও চাই। এবার ডেজির সৎ মা তো তখনই ডেজির বাবাকে চিমটি কেটে দেয় যে এবার তুমি অ্যাক্টিং শুরু করে দাও। এবং ডেজির বাবা সেখানেই নকল নকল হার্ট অ্যাটাকের অ্যাক্টিং করে পড়ে যায়। এবার ততক্ষণে ডেজি তো নিজেই সেখানে চলে এসেছিল। ডেজি বলে ওঠে যে প্রথমত আমার বাবা তো মরেই গেছে, সুতরাং টাকা দিয়ে সাহায্য করার আর তো কোনো দরকার নেই। দ্বিতীয়ত তুমি আমার সৎ মা, তুমি সারা জীবন আমাকে যে কষ্ট দিয়েছো তার বদলে তুমি আবার আমার কাছে টাকা চাইছো। এবার ডেজি তখনই ঝুঁকে তার বাবার নিঃশ্বাসটা চেক করে এবং সে দেখে যে তার বাবা তো এখনো বেঁচেই আছে এবং অ্যাক্টিং করছে। ডেজি বলে যে ক্যামিলা, আমাকে একটা কেক দাও তো। এবং সে কেক নিয়ে বলে যে বাবা, বেঁচে থাকতে তুমি তো আমার এই কেক খেতে পারলে না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার এই ইচ্ছা অপূর্ণ থাকতে দেব না। এবং এই বলে সে তো ওই কেক তার বাবার মুখে গুজে দেয় এবং মিনিস্টার গু তো সঙ্গে সঙ্গে কাশতে কাশতে উঠে পড়ে। ডেজি বলে, এই যে বাবা, দেখলে আমার কেকটা কত ভালো একটা জিনিস, তোমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনলো। এবার ডেজির মা বাবা তখনও জানতো না যে ডেজি আসলে এখন কোন পদে রয়েছে, মানে সে যে আসলে মহারাজের পত্নী। এবং তারা তো নানাভাবে ডেজির নামে উল্টোপাল্টা কথা বলছিল যে তোমার যে এত অহংকার সব এক্ষুনি চুরমার করে দেব, তুমি যে একটা জঙ্গলি লোকের সাথে সম্পর্ক করে সন্তানের জন্ম দিয়েছো সকলকে জানিয়ে দেব। কিন্তু তখনই লিয়াম সেখানে তার সেনাদের পাঠিয়ে দেয় এবং তার সেনারা তো মিনিস্টার গুকে তখনই বন্দি বানায়। এবার মিনিস্টার গুকে তো মহারাজের সামনে পেশ করা হয় এবং সে তো তখনও মহারাজের সামনে ডেজিকে হুমকি দিচ্ছিল যে এক্ষুনি আমি মহারাজকে জানিয়ে দেব যে বিয়ের আগে তুমি কি ঘটনা ঘটিয়েছিলে। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে কি ঘটনা ঘটিয়েছিল ডেজি। গু বলে ওঠে যে মহারাজ, আপনি জানেন না ওর একটা সন্তান রয়েছে। এবং ডেজি তখনই বলে ওঠে যে ওটা মহারাজের একমাত্র সন্তান। এবার মিনিস্টার গু তো এই খবর শুনে একদমই ভ্যাবাচাকা খেয়ে যায়। সে বলে ওঠে যে কি, আমার একমাত্র নাতি মহারাজের সন্তান। কিন্তু এখন আর কিছুই করার ছিল না এবং মহারাজ তাদের দুজনকেই শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেয় যাতে তারা আর কোনোদিনই রাজধানীতে ফিরে আসতে না পারে। এবং লিয়াম তো তখনই ডেজিকে কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে গ্র্যান্ডমা ঢুকে পড়ে। গ্র্যান্ডমা বলে যে এই যা, আমি একদম ভুল সময়ে এসে গেছি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কিন্তু লিয়াম, একটা কথা মনে রাখবে, আমার কিন্তু বয়স হচ্ছে, আমি যেন আর একটা নাতনির মুখ দেখে তারপরেই পৃথিবী থেকে যাই। এবং এই বলে গ্র্যান্ডমা তো সেখান থেকে চলে যায় এবং গ্র্যান্ডমার ইচ্ছা পূরণ করতে ডেজি আর লিয়াম তো রোম্যান্স করে। কিন্তু অপরদিকে যুদ্ধ কিন্তু তখনও চলছিল। ক্যামিলা জানায় যে যখন হুনরা বুঝতে পেরেছে যুদ্ধে তারা পারবে না, তখনই তারা লিন সেনাবাহিনীর যে গুদাম ঘর ছিল খাবার জমা রাখার, সেটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। রেনের যদিও কোনো ক্ষতি হয়নি, তবে সৈন্যদের খাবার তো কমতে থাকছে, তাহলে এবার সৈন্যদের কি করে সাহায্য করা হবে। এবং ডেজে তখনই বুদ্ধি দেয় যে আমার কাছে আরও একটা বিজনেস প্ল্যান রয়েছে, আমি একটা নতুন ব্যবস্থা, মানে একটা মেম্বারশিপ ব্যবস্থা চালু করব। এবং যারা যারা এই মেম্বারশিপ নেবে তাদেরকে বিউটি পার্লারের সুযোগ সুবিধা দেওয়া হবে, কারণ মহিলারা তো বিউটি পার্লার এবং রূপচর্চা খুবই পছন্দ করে। এবং ডেজি তো তখনই ক্যামেলার ওপর ফেস মাস্ক এবং তার অন্যান্য প্রোডাক্টগুলি অ্যাপ্লাই করে এবং ক্যামেলা তো খুবই খুশি হয় যে আমার তো দারুণ লাগছে, কিন্তু এটার জন্য তুমি কত টাকা করে নেবে। ডেজি বলে যে বেশি না, মাত্র ৯৯টি মুদ্রা। ক্যামেলা তো চমকে ওঠে যে এত টাকা কেউ দেবে। এবং ডেজি বলে যে নিশ্চয়ই, মেয়েরা তাদের রূপচর্চার জন্য টাকা দিতে নিশ্চয়ই রাজি হবে। এবার ডেজির সমস্ত ব্যবসা তো খুবই ভালোভাবে চলছিল এবং সেই টাকা দিয়ে সে খুব ভালোভাবেই আর্মিকে সাহায্য করতে পারছিল এবং তার জন্য লিয়ামও তো প্রচন্ড খুশি ছিল। এবং তখনই ওনাকশো এসে জানায় যে হঠাৎ করে গ্র্যান্ডমার শরীরটা খুবই খারাপ করেছে এবং গ্র্যান্ডমা ডেজি আর লিয়ামকে ডেকে পাঠিয়েছে। এবার তারা তো সঙ্গে সঙ্গে গ্র্যান্ডমাকে দেখতে চায় যে হঠাৎ গ্র্যান্ডমার কি হলো। গ্র্যান্ডমা বলে ওঠে যে আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো, তাই তোমাদের সাথে আমি শেষবারের মতো একসাথে বসে খাওয়া দাওয়া করতে চাই। ডেজি, তুমি নিজে হাতেই রান্না করো কিন্তু। এবার ডেজি তো তার প্রিয় প্রিয় পদগুলি রান্না করে এবং আমরা দেখতে পাই যে গ্র্যান্ডমা তো পুরোটাই ঢপবাজি করছিল। গ্র্যান্ডমা ডেজির হাতের রান্না খাওয়ার জন্য অসুস্থতার অ্যাক্টিং করছিল এবং গ্র্যান্ডমা তো আবারও লিয়াম আর ডেজিকে বাচ্চার জন্য জোর করতে থাকে। এবং তখনই ইউনাকসু এসে জানায় যে জেনারেল রেনে ফিরে এসেছে এবং জেনারেল রেনে যুদ্ধ জয় করে ফিরে এসেছে, সুতরাং আর লিয়ামের সাম্রাজ্যের ভয়ের কোনো কারণ নেই।
একদিকে জেনারেল রেনে সাহসিকতার সাথে লড়াই করেছে বর্ডারে গিয়ে, অপরদিকে ডেজি এখানে ব্যবসার মাধ্যমে যে টাকা উপার্জন করেছে সেই সব কিছু সে আর্মির সাহায্যে লাগিয়েছে। আর অপরদিকে ক্যামিলা, যে কিনা ডেজির এই ব্যবসাগুলো পরিচালনা করতে তাকে সাহায্য করেছে। মানে মহারাজের এই সাকসেসের পিছনে কিন্তু এই ৩ মহিলারই হাত ছিল। কথাতে আছে না যে সকল সফল পুরুষের পিছনে কিন্তু একজন মহিলার হাত থাকে। তেমনটাই হয়েছিল লিয়ামের ক্ষেত্রে। এবং গ্র্যানি তো তখনই বলে ওঠে যে, "লিয়াম, তুমি আর দেরি করো না। এবার আমাদের ডেজিকে তুমি মহারানী হিসেবে ঘোষণা করেই দাও।" এবং লিয়াম একটা ভালো দিন দেখে ফর্মালি ডেজির সাথে তার বিবাহ সম্পন্ন করে এবং ডেজিকে এই সাম্রাজ্যের পরবর্তী মহারানী হিসেবে ঘোষণা করে। এবং এখানেই আমাদের গল্পটি শেষ হয়। মানে ডেজি যে ১ম এ ভেবেছিল সে একদম মহারানীর জীবন কাটাবে, সেই স্বপ্ন কিন্তু তার পূরণ হয়েছিল। তো তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। না হলে নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।